আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস সেকশন 9 ব্যাচ থেকে বলছি। তো আমরা আমাদের গত টিউটোরিয়ালসে আলোচনা করেছিলাম বি সেল ডেভেলপমেন্টটা নিয়ে। হ্যাঁ, মানে হচ্ছে টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন অ্যান্ড টি ইনডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। তো আমরা এরপর থেকে শুরু করছি আজকে। দেখেন, তাহলে আমরা আজকে পড়বো ইনশাল্লাহ টি সেল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আপনারা জানেন আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির মেইনলি সেলুলার কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে বি লিম্ফোসাইট এবং আরেকটা হলো টি লিম্ফোসাইট আমরা বলেছি। তো এই একই রকম এই দুটো আপনারা একসাথে পড়বেন। তাহলে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট দুজনই কোত্থেকে তৈরি হয়? আমাদের বোন ম্যারো থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে মনে করেন এ হলো একটা আমাদের বোনস, এখানে হচ্ছে এটা বোন ম্যারো। ঠিক আছে, এই বোন ম্যারোর মধ্যে থাকে এই মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলটা। তো এই মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয় লিম্ফয়েড প্রোজেনিটর সেল। লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে তৈরি হবে প্রিকারসর টি সেল, আর অন্যদিকে লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে তৈরি হবে প্রিকারসর বি সেল, যেটা আমরা গতকালে বলেছি। তাহলে এই প্রিকারসর বি সেল থেকে বি সেল ডেভেলপমেন্ট শুরু হয়, আর প্রিকারসর টি সেল থেকে টি সেল ডেভেলপমেন্ট শুরু হয়। ঠিক আছে, এখন এখানে একটা বেসিক ডিফারেন্স যে প্রিকারসর বি সেলটা কোথায় আছে? বোন ম্যারোতে, কারণ লিম্ফয়েড প্রোজেনিটর সেল বোন ম্যারোতে, আর লিম্ফয়েড প্রোজেনিটর সেলে থেকেই প্রিকারসর বি সেল তৈরি হয়েছে। এখন এই প্রিকারসর বি সেল থেকে বি সেল তৈরি হয়, মানে ম্যাচিউর নাইভ বি সেল, সেটাও বোন ম্যারোতেই তৈরি হয়। তারপরে এই ম্যাচিউর নাইভ বি সেলটা বোন ম্যারো থেকে বেরিয়ে লিম্ফ নোডে গিয়ে বসে থাকে। কিন্তু এই প্রিকারসর টি সেল থেকে এই যে ম্যাচিউর নাইভ টি সেল তৈরি হয়, সেটা বোন ম্যারোতে হয় না। এই প্রিকারসর টি সেলটা সার্কুলেশনে চলে আসে। দেখেন, প্রিকারসর টি সেল সার্কুলেশনে চলে আসছে, সেখান থেকে তার গন্তব্য কোথায়? থাইমাসে। তাহলে এখানে হচ্ছে ডিফারেন্সটা। তাহলে বি সেলের অরিজিন এবং তার মানে দ্যাট মিনস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন হয় বোন ম্যারোতেই, এই কারণে বি সেল বোন ম্যারো। আর হচ্ছে টি সেলের ডেভেলপমেন্ট হয় বোন ম্যারোতে, বাট প্রিকারসর টি সেল থেকে বাকি স্টেপগুলো হয় থাইমাসে। দ্যাট মিনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশন থাইমাসে এসে হয়। কিন্তু বি সেলের ক্ষেত্রে এগুলো পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশন কোথায় হয়? বোন ম্যারোতে হয়। এই কারণে টি সেলকে টি সেল বলে, থাইমাস। ওকে, আচ্ছা এটা বলতে চাচ্ছিলাম। এখন আসেন, তাহলে এই প্রিকারসর টি সেলটা এখন কোথায় চলে আসলো? প্রিকারসর টি সেল থাইমাস গ্ল্যান্ডে চলে আসলো। এখন দেখেন, একটু বিষয় বুঝতে হবে আপনাদের, যে যখন থাইমাসে আসবে, থাইমাসে দুইটা রিজন থাকে, একটা হলো কর্টেক্স আর একটা হলো মেডুলা। তো এই কর্টেক্সের মধ্যে থাকে থাইমিক স্পেশালাইজড কর্টিক্যাল সেল, আর মেডুলাতে থাকে থাইমিক স্পেশালাইজড মেডুলারি সেল। এটা বুঝবেন আপনারা। আচ্ছা, এরপরে এখন এই প্রিকারসর টি সেলটা দেখতে কেমন? দেখেন, এই হলো একটা প্রিকারসর টি সেল আমরা আঁকলাম, এটা হলো একটা জাস্ট প্রিকারসর টি সেল। দেখেন, এর মধ্যে কোনো রিসেপ্টর নাই, কোনো CD4 প্রোটিন নাই, কোনো CD8 প্রোটিন নাই, কিছু নাই। তো যেই মাত্র এই প্রিকারসর টি সেলটা থাইমাসের কর্টেক্সে আসবে, তখন তার মধ্যে এই জিনিসগুলো তৈরি হবে। যেমন কি কি তৈরি হবে? একটা টি সেল রিসেপ্টর তৈরি হবে, একটু পরে আমি বলবো কিভাবে তৈরি হয় টি সেল রিসেপ্টর ইনশাআল্লাহ। এই টি সেল রিসেপ্টর তৈরি হলো, তারপরে CD4 প্রোটিন তৈরি হলো, তারপরে CD8 প্রোটিন তৈরি হলো। এই তিনটা জিনিস তৈরি হলো প্রিকারসর টি সেলে। যখনই একটা প্রিকারসর টি সেলে এই তিনটা জিনিস তৈরি হয়ে যাবে, তখন আমরা তাকে বলবো যে এটাকে আমরা বলি ডাবল পজিটিভ টি সেল। এই ডাবল পজিটিভ টি সেলকে দুটো পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, একটা হলো পজিটিভ সিলেকশন আর একটা হলো নেগেটিভ সিলেকশন। তারপরে সে লিম্ফ নোডে যাওয়ার ক্যাপাবিলিটি অর্জন করে। পরীক্ষা কি? এই দুটো পরীক্ষা হলো আমাদের, এই একটা হলো পজিটিভ সিলেকশন এক্সাম, নেগেটিভ সিলেকশন এক্সাম। আচ্ছা, তো এখন আসেন কে তার পরীক্ষাটা নেবে? পজিটিভ সিলেকশন, মনে রাখবেন পজিটিভ সিলেকশনটা হবে থাইমাসের কর্টেক্সে, আর নেগেটিভ সিলেকশনটা হবে থাইমাসের মেডুলাতে। তাহলে পজিটিভ সিলেকশনটা কে পরীক্ষা নিবে? থাইমিক স্পেশালাইজড কর্টিক্যাল সেল, তার এক্সামিনার। আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, যেটা নেগেটিভ পরীক্ষা, নেগেটিভ সিলেকশন, সেটাকে নিবে থাইমিক স্পেশালাইজড মেডুলারি সেল, উনি হচ্ছে তার এক্সামিনার এই ম্যাচিউর টি সেলটা। আচ্ছা, এখন আসেন আমরা দেখি কিভাবে তার পরীক্ষাটা নিচ্ছে। তার আগে আমরা একটু টি সেল রিসেপ্টরটা দেখে আসি। আপনারা জানেন বি সেল মানে কি? বি সেলের রিসেপ্টরটা কি? অ্যাকচুয়ালি একটা অ্যান্টিবডি। একটা অ্যান্টিবডিতে দুইটা হেভি চেইন থাকে, এই যে কি থাকে, দুইটা হেভি চেইন থাকে, এই যে এখানে একটা হেভি চেইন আর দুটো হচ্ছে লাইট চেইন, দুটো হচ্ছে লাইট চেইন থাকে। এখানে এখানে একটা ডাইসালফাইড বন্ড থাকে, এখানে একটা এটা ছিল আমাদের কি? ইমিউনোগ্লোবিউলিন। আর টি সেলের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন এখানে মেনলি দুইটা চেইন শুধু, একটা হচ্ছে আলফা চেইন, একটা হচ্ছে বিটা চেইন। ঠিক আছে, আচ্ছা, তো আলফা চেইনের মধ্যে একটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে আর একটা ভেরিয়েবল রিজিয়ন থাকে, বিটা চেইনেও একটা ভেরিয়েবল রিজিয়ন থাকে, একটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। ইজি। আচ্ছা, এরপরে মনে রাখবেন এখানে আরো দুটো এক্সট্রা প্রোটিন থাকে।
টি সেলের সারফেসে। একটা হচ্ছে CD4 প্রোটিন আর একটা হচ্ছে CD8 প্রোটিন, বলছি একটু আগে। আচ্ছা, এখন মনে রাখবেন টি সেল রিসেপ্টরটা, তাহলে এগুলো হলো কি টি সেল রিসেপ্টর। এই টি সেল রিসেপ্টরটা নিচে লাগানো থাকে CD3 প্রোটিন। আপনারা এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন CD3 প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এই CD3 প্রোটিনটার সাথে লাগানো থাকে ফসফোলাইপেজ সি এনজাইম। ওকে, তো ফসফোলাইপেজ সি এনজাইম ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল বাড়ায়, সবাই জানেন, ফার্মাকোলজিতে আমরা পড়ে এসেছি। এই ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যাবে তখন সে ক্যালসিনিউরিন নামক একটা প্রোটিন তৈরি করে। এই ক্যালসিনিউরিনটা তখন টি সেলের মানে যে নিউক্লিয়াসে যাবে, গিয়ে তাহলে নিউক্লিয়াসে কে থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে কি থাকে, ডিএনএ থাকে, ডিএনএতে কি থাকে, জিন থাকে। এই ক্যালসিনিউরিনটা টি সেলের একটা জিনকে অ্যাক্টিভ করবে, যে জিনটা দুইটা জিনিস তৈরি করে। কয়টা জিনিস তৈরি করে? দুইটা জিনিস তৈরি করে। একটা হলো ইন্টারলিউকিন-2, আরেকটা হলো ইন্টারলিউকিন-2 রিসেপ্টর। বুঝাইতে পারছি? এই ইন্টারলিউকিন-2টা দিয়ে পরে সে কি করে, ক্লোনাল প্রলিফারেশন করে। ওকে, তাহলে এই বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা টি সেল রিসেপ্টরে। একই রকম, আমাদের এত ডিটেলস জানা দরকার নাই, কেউ বুঝতে চাইলে আমার ইনশাল্লাহ ওই টিউটোরিয়ালসটা দেখে নেবেন। আমি একটু ব্রিফলি বলি, সেটা হলো আমাদের এখানের মধ্যে দেখেন আমরা কি বলছি, টি সেল রিসেপ্টরে দুটো চেইন থাকে, একটা হলো আলফা চেইন, একটা হলো বিটা চেইন। তো এই লম্বা পুরা এটা হলো কি, এটা হলো যে আমাদের আপনার বিটা চেইন, আর এটা হলো কি আলফা চেইন। দেখেন, তো বিটা চেইনের মধ্যে আমি বলছি না, দুইটা চেইনের মধ্যে একটা ভেরিয়েবল রিজিয়ন থাকে, একটা কনস্ট্যান্ট। তো এই যে দেখেন এতটুকু হলো ভেরিয়েবল রিজিয়ন, যেটা ভিডিজে সেগমেন্ট নিয়ে গঠিত, আর কনস্ট্যান্ট রিজিয়নটা বিটা নিয়ে গঠিত। একইভাবে আমরা আলফা চেইনে দেখি, আলফা চেইনও কয়টা ছিল দেখেন, আলফা চেইনের মধ্যে এই যে একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, বিটা চেইনেও একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট। তো এখন আলফা চেইনে এটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন আর এটা হলো ভেরিয়েবল রিজিয়ন। দেখেন এখানে প্রত্যেকটা জিন সেগমেন্ট অনেকগুলো, তো যে কোনো একটা, এখান থেকে V1, ওখান থেকে D1, এখান থেকে J2, এভাবে আমরা পারমুটেশন কম্বিনেশন করে মানে হাজার হাজার ধরনের টি সেল রিসেপ্টর তৈরি করতে পারবো। অর্থাৎ এই টি সেল রিসেপ্টরটা অনলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে চিনবে, এই টি সেল রিসেপ্টরটা অনলি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রাইকে চিনবে, ঠিক আছে। মানে এইভাবে হয় বিষয়গুলা। এই টি সেল রিসেপ্টরটা অনলি নিজেরিয়া গনোরিকে চিনবে, তাহলে স্পেসিফিক, এই কারণে তো এটা অ্যাডাপটিভ ইমিউনিটি স্পেসিফিক। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের এটা তৈরি হচ্ছে। এরপরে চলে আসেন, তাহলে আমরা এখন পরীক্ষা দিবে সে, তাহলে কি বললাম, আমাদের বোন ম্যারো থেকে কি আসতেছে, প্রিকারসর টি সেল আসতেছে। তো এই প্রিকারসর টি সেলটা সার্কুলেশনে আসবে, সার্কুলেশন থেকে সে কোথায় ঢুকবে, আমাদের এই থাইমাসে ঢুকবে। থাইমাসের কোথায় আসবে, প্রথমে কর্টেক্সে আসবে। কর্টেক্সে বসে আছে কি, থাইমিক স্পেশালাইজড কর্টিক্যাল সেল। হ্যাঁ, তো থাইমিক স্পেশালাইজড কর্টিক্যাল সেলটা কি করবে, তখন সে এই মানে প্রিকারসর টি সেলের মধ্যে ইতিমধ্যে কি তৈরি হয়ে গেছে, এই যে দেখেন টি সেল রিসেপ্টর CD4 প্রোটিন, CD8 প্রোটিন, ওর থেকে পরীক্ষা নিবে। তো এখন এই যে দেখেন থাইমিক স্পেশালাইজড কর্টিক্যাল সেল, তো ওর কাছে আসবে, এসে দেখবে এবং ওর কাছে কি নিয়ে আসবে, প্রশ্নপত্র। কি প্রশ্নপত্র হচ্ছে যে MSC1 প্রোটিন এবং MSC2 প্রোটিন। তো দেখবে, যদি দেখে এই টি সেলটা, এটা কিন্তু এখন কি প্রিকারসর টি সেল না, কারণ ওর মধ্যে এখন টি সেল রিসেপ্টর CD4 প্রোটিন, CD8 প্রোটিন হচ্ছে ম্যাচিউর টি সেল, বাট নট ফাইনালি মানে অ্যাক্টিভেটেড। আচ্ছা, তো এই টি সেলটা যদি এই টি সেলটা MHC প্রোটিনের সাথে স্ট্রংলি বাইন্ড করে, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে, দ্যাট মিন পজিটিভলি সিলেক্টেড। আবার এখন MHCর সাথে তো স্ট্রংলি রিয়াকশন করছে, বাট কোন MHCর সাথে রিয়াকশন করছে সেটা জানতে হবে। যদি এই টি সেলটা আমার MHC2 এর সাথে স্ট্রংলি রিয়াকশন করে, তখন আমরা কি করব, আমরা দেখেন খুব মজার পড়া এগুলা, আমরা তখন তার CD8 প্রোটিনটাকে ডিলিট করে দিব। তাহলে এখন এই টি সেলটার মধ্যে অনলি কি আছে, কি বলছি, যদি এই টি সেলটা MHC2 এর সাথে স্ট্রংলি রিয়াকশন করে, তাহলে আমরা তার CD8 প্রোটিনটা মুছে দিব। তাহলে তার মধ্যে আছে এখন শুধু দুইটা জিনিস, একটা হলো CD4 প্রোটিন আর একটা হলো TCR।
তখন এই সেলটার নাম দিয়ে দিবেন আপনি। এখন সে ফাইনালি কি মানে অনেকটাই ম্যাচিউর, এখনো পুরোপুরি ম্যাচিউর হয় নাই কারণ নেগেটিভ সিলেকশন বাকি, কিন্তু তার নাম হয়ে যাবে যেহেতু এখন তার সেল সারফেসে CD4 প্রোটিন আছে, তার নাম হবে CD4 পজিটিভ টি সেল। বুঝতে পারছি কিনা? তাহলে CD4 পজিটিভ টি সেল এবং CD8 পজিটিভ টি সেল এগুলো কোন সিলেকশনের মাধ্যমে তৈরি হয়? পজিটিভ সিলেকশনের মাধ্যমে। আচ্ছা, আর যদি এই টি সেলটা MHC1 এর সাথে স্ট্রংলি বাইন্ড করে তখন আমরা তার CD4 প্রোটিনটা মুছে দিব, CD4 প্রোটিনটা মুছে দিব, তখন তার নাম হয়ে যাবে কি CD8 পজিটিভ টি সেল, কারণ তার মধ্যে এখন CD8 আছে। আচ্ছা, তাহলে সে MBBS পরীক্ষা শেষ করলো, এখন সে FCBS পরীক্ষা দিবে। এক্সামিনার কে? থাইমিক স্পেশালাইজড মেডুলারি সেল। আচ্ছা, প্রশ্নপত্র কি দেখেন, এই যে থাইমিক স্পেশালাইজড সেল, মেডুলারি সেল, মেডুলাতে থাকে থাইমাসের। এখন সে কি করবে, এতক্ষণ দেখেন শুধু MSCটা প্রেজেন্ট করছে, দেখেন শুধু MSCর সাথে কোনো অ্যান্টিজেন নাই, দেখেন জাস্ট MSC। এখন সে MSCর সাথে সেলফ অ্যান্টিজেন, এই যে এগুলো হলো সেলফ অ্যান্টিজেন, দেখেন সেলফ অ্যান্টিজেনকে নিয়ে এই টি সেলের কাছে আসবে। এখন টি সেলটা আইদার CD4 নাহলে CD8, তো সে CD4 মনে করেন এটা হচ্ছে CD4 টি সেলের কাছে আসলো, এসে বললো দেখো এটা হলো আমার MHC1 MHC2 আর এটা হলো সেলফ অ্যান্টিজেন, তাহলে CD4 অবশ্যই কার সাথে রিঅ্যাকশন করবে? MHC2 এর সাথে। এখন যদি এই CD4 টি সেলটা MHC2 এর সাথে বাউন্ডেড সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করে, বললো তোমার তো সমস্যা, তুমি নিজের মানুষকে ক্ষতি করো, তোমাকে মানে উত্তীর্ণ করবো না, সে ডিলেট। তাহলে রিঅ্যাকশন করলে সেলফ অ্যান্টিজেনের সাথে সে ডিসকার্ড হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে সে নেগেটিভ সিলেক্টেড হয় নাই। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করছো? সে বললো হ্যাঁ, তাহলে সে বাদ। আর আমি যদি তাকে জিজ্ঞেস করি তুমি কি আমার MHC2 এর সাথে বাউন্ডেড সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করছো? সে বলবে না, তাহলে নো আনসার দিলে তাকে সিলেকশন করব, এই কারণে নেগেটিভলি সিলেক্ট। এটা একটু কনফিউজিং, এই লাইনটা মনে রাখবেন। যদি নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে নো আনসার দেয় টি সেল, তাহলে তাকে সিলেকশন করব, ওই কারণে মানে নো আনসার দিলে সিলেকশন, ওই কারণ হচ্ছে নেগেটিভলি সিলেক্টেড। আর যদি ইয়েস আনসার দেয় তাহলে হবে না। ওকে, আচ্ছা, এখন আমরা CD4 টি সেলটার থেকে পরীক্ষা নিচ্ছি, তাহলে কি বললাম আমরা বললাম। আচ্ছা, এখন আসলে একইভাবে আমরা আরেকটা টি সেল নেই, দেখেন আরেকটা টি সেল নিলাম, ওই যে পজিটিভ সিলেকশনের মধ্যে মনে করেন তার মধ্যে CD8 প্রোটিনটা থেকে গেছে, মানে সে MHC1 এর সাথে রিঅ্যাক্ট করে। এখন তার কাছে আসলো থাইমিক স্পেশালাইজড মেডুলারি সেল। এখন সে যখন তার কাছে MHC1, এটা হলো MHC1 বাউন্ডেড সেলফ অ্যান্টিজেন, এই যে সেলফ অ্যান্টিজেন। এখন যদি এই CD8 টি সেলটা এই থাইমিক স্পেশালাইজড মেডুলারি টি সেলের MHC1 বাউন্ড সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন না করে, নো আনসার, তাহলে তাকে সিলেকশন করব, নেগেটিভলি সিলেক্টেড। আর যদি রিঅ্যাকশন করে তাহলে তাকে আমরা বাদ করে দিব, তাহলে নেগেটিভ সিলেকশন হলো না। এই ছিল আমাদের বেসিক কনসেপ্টটা। এই CD4 টি সেল এবং CD8 টি সেল হলো ফাইনালি একদম অ্যাকিউরেট ম্যাচিউর টি সেল। ঠিক আছে, ওরা পরিপক্ক। তারপর ওদেরকে এখান থেকে থাইমাস থেকে সার্কুলেশনের মাধ্যমে প্রত্যেকটা লিম্ফ নোডে পাঠিয়ে দিব, প্যারাকর্টিক্যাল এরিয়াতে ওরা CD4 এবং CD8 টি সেল বসে থাকবে। কার অপেক্ষায়? পেশেন্টের অপেক্ষায়। পেশেন্টকে মাইক্রো অর্গানিজম, জীবাণুগুলো আসবে, তারপরে তারা অ্যাক্টিভেট হবে, তারপরে কি হবে আমরা পরে বলবো ইনশাল্লাহ। 3টা পাথওয়ে বলবো আমরা, হেল্পার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটি, হেল্পার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি, হেল্পার টি সেল 17 মেডিয়েটেড ইমিউনিটি, এবং CD8 এর জন্য একটাই পাথওয়ে, এত ভাগ নেই, সাইটোটক্সিক টি সেল। ঠিক আছে, আপনাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে MSC প্রেজেন্টেশন, তাহলে আমাদের এগুলো শেষ। এখন আমরা টি সেল মেডিয়েটেড ইমিউনিটি পড়ার আগে এটার সাথে এটা মিলে না, এটা আলাদা একটা জিনিস, আমরা MSC প্রেজেন্টেশনটা পড়বো। ঠিক আছে, MSC প্রেজেন্টেশন আমরা পড়ে নিই একটু। কেন? কারণ হচ্ছে এটা আমাদের ক্লিয়ার থাকলে আমরা ওই যে ডেন্ড্রাইটিক সেল কিভাবে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, কি করে না করে, এগুলো আমরা ইনশাআল্লাহ ইজিলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এখন আসেন MSC। তাহলে দেখেন, মনে রাখবেন একটা কথা আপনাকে স্যার ধরবেই ইনশাআল্লাহ, একটা হচ্ছে কি যে অল নিউক্লিয়েটেড সেলের মধ্যে অনলি MHC1 প্রোটিন থাকে। ঠিক আছে, আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে MHC2 প্রোটিন থাকে। তাহলে দেখেন
এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে তিনটা, কি কি? একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, আর একটা হলো বি সেল। তাহলে এখন এই যে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, বি সেল, ওদের মধ্যে কি নিউক্লিয়াস আছে? অবশ্যই আছে, ওরা নিউক্লিয়েটেড সেল। তাহলে নিউক্লিয়াস থাকলে এমএসসি ওয়ান প্রোটিন আছে, অবশ্যই। একটু আগে বলছি অল নিউক্লিয়েটেড সেলে এমএসসি ওয়ান প্রোটিন থাকে। আবার তারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, একটা স্পেশাল ফিচার আছে, তাহলে তাদের আবার শর্ত অনুযায়ী এমএসসি টু প্রোটিনও থাকবে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এমএসসি ওয়ান এবং এমএসসি টু দুটোই আছে, বাট অন্যান্য সেল যেহেতু শুধু নিউক্লিয়েটেড তাদের অনলি এমএসসি ওয়ান আছে, এটা মনে রাখেন। আচ্ছা, এরপরে আসেন এখন তাহলে আমরা দেখি এমএসসি ওয়ান প্রেজেন্টেশনটা কখন করবে। আমরা এখন যে পড়তেছি এগুলো মূলত আমরা পড়তেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের জন্য, কারণ অল নিউক্লিয়েটেড সেল আমাদের এখন তেমন দরকার নাই। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রয়োজনে এমএসসি ওয়ান প্রেজেন্টেশনও করতে পারে, আবার প্রয়োজনে এমএসসি টু প্রেজেন্টেশনও করতে পারে। আচ্ছা, এখন থেকে কখন কোনটা করবে? যদি তাকে এন্ডোজেনাস সাবস্ট্যান্স অথবা ইন্ট্রাসেলুলার প্যাথোজেন অ্যাটাক করে। যেমন ইন্ট্রাসেলুলার প্যাথোজেন কি আছে? ভাইরাস সেলের ভিতরে ঢুকে প্রলিফারেট করে, অথবা হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ঠিক আছে? তাহলে যখন এই ইন্ট্রাসেলুলার অথবা এন্ডোজেনাস, অনেক সময় যাদের অটো ইমিউনিটি থাকে, এন্ডোজেনাস অ্যান্টিজেন নিজের শরীরে, সেই ক্ষেত্রে দেখেন কি হয়। আমরা একটা ভাইরাস দিয়ে উদাহরণ দিচ্ছি। এই ভাইরাসের ডিএনএটা ঢুকাই দিল সে সেলের মধ্যে, হ্যাঁ, এই সেলটা এই ডিএনএটা থেকে তখন রাইবোজোম, হোস্ট সেলের রাইবোজোমকে ইউজ করে সেই তৈরি করলো প্রোটিন। এই প্রোটিনটা তখন সেলের প্রোটিওসোমে ঢুকবে, প্রোটিওসোম এই প্রোটিনটাকে ভেঙে ছোট ছোট টুকরা বানায় ফেলবে, পেপটাইড বানায় ফেলবে। এই পেপটাইডটা তখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকতেছে, দেখেন ঢুকার পরে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে তৈরি হয়ে থাকে এমএসসি ওয়ান প্রোটিন। এই এমএসসি ওয়ান প্রোটিনের সাথে এই ফরেন পেপটাইডটা, ভাইরাল পেপটাইডটা বাইন্ড করবে। দেখেন এই যে ব্লু কালার, যেটা ব্লু কালার দেখেন, একটু আমি জুম দিই, এই যে দেখেন, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই নীল কালারটা হলো এমএসসি কি ওয়ান প্রোটিন। এই এমএসসি ওয়ান প্রোটিনের সাথে এখন বাহির থেকে আসছে আমাদের এই যে ভাইরাল পেপটাইডটা, ফলে এই ভাইরাল পেপটাইডের সাথে বাউন্ড হয়ে দেখেন এই যে এমএসসি ওয়ান এবং পেপটাইড কমপ্লেক্স, এটা কি গলগি বডি, এটা হলো গলগি বডি। আর ভিতরে গ্রিন, এটা হলো যে ভেসিকল, গলগি বডির ভেসিকল। পরে গলগি বডি থেকে ভেসিকল আকারে সে বেরিয়ে আসলো কোথায়? সেল সারফেসে, এই যে দেখেন। তাহলে এটাই হলো এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স। তাহলে বুঝছেন এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্সটা কিভাবে হয়? এই, তাহলে এটা হলো এমএসসি ওয়ান প্রেজেন্টেশনের ওয়ে, ঠিক আছে? তাহলে প্রথমে এন্ডোজেনাস একটা ভাইরাল পার্টিকেল ডিএনএ ঢুকলো, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হলো, ওই প্রোটিনটাকে প্রোটিওসোম ভেঙে ছোট ছোট পেপটাইডগুলো, এই পেপটাইডগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকবে, ওইখানে থাকে এমএসসি ওয়ান প্রোটিন। ওই এমএসসি ওয়ান প্রোটিনের সাথে এই ভাইরাল পেপটাইডটা অ্যাটাচড হবে, তারপরে তারা রাফ এন্ডোপ্লাজমিক থেকে রেটিকুল বেরিয়ে গলগি বডিতে যাবে। গলগি বডি ওদেরকে সুন্দর করে একটা প্যাকেট করবে ভেসিকল, ভেসিকলটাকে পাঠিয়ে দিবে কোথায়? সেল মেমব্রেনে। সেল মেমব্রেনে এসে অ্যাটাচড হয়ে বসে থাকবে। এটি হলো এমএসসি ওয়ান পেপটাইড কমপ্লেক্স। কখন হচ্ছে? এন্ডোজেনাস অ্যান্টিজেন অথবা ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, ঠিক আছে? এখন আসেন এমএসসি টু পাথওয়েটা। দেখেন এমএসসি টু পাথওয়েটা হবে এক্সট্রা সেলুলার, ওটার উল্টাটা, এক্সট্রা সেলুলার অথবা এক্সোজেনাস সাবস্টেন্স। যে কোনো এক্সোজেনাস, যেমন কোনো একটা অ্যালার্জেনিক সাবস্টেন্স আসলো, অথবা হলো যে কোনো নর্মাল ব্যাকটেরিয়া, যে কোনো একটা নর্মাল ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি, যেগুলো সেলের বাহিরে থেকে ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, তো আমরা দেখাই, দেখেন এই যে দেখেন, এই একটা ব্যাকটেরিয়া সেলের বাহিরে আছে, আসলে ও যে একটা ব্যাকটেরিয়া, ওর গায়ে থাকে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। আর হচ্ছে যে এটা হলো কি ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের গায়ে আছে টল লাইক রিসেপ্টর। তো এই টল লাইক রিসেপ্টর দিয়ে ও চিনবে আচ্ছা ও একটা ব্যাকটেরিয়া। তো ওকে এরপরে দেখেন এই যে ফ্যাগোসাইটোসিস বের করতেছে, ফ্যাগোসাইটোসিস বের করে ওকে তারা এনগালফ করে ফেলবে, এটাকে বলছি ফ্যাগোসাইটোসিস। তো এনগালফ করে একটা ভেসিকলের ভিতরে নিয়ে আসছে, এটা হলো ফ্যাগোজোম। ফ্যাগোজোমের সাথে অ্যাটাচড হবে লাইসোসোম। এই যে লাইসোসোমটা যখন অ্যাটাচড হবে তখন হয়ে যাবে কি? ফ্যাগোলাইসোসোম। তো এই লাইসোসোমটা যখন এখানে অ্যাটাচড হবে, এটার সাথে অ্যাটাচড হওয়ার পরে লাইসোসোম থেকে কি রিলিজ হবে? এখানে লাইসোসোমাল এনজাইম। তখন এই ব্যাকটেরিয়াটাকে ভেঙে ছোট ছোট পেপটাইড তৈরি করে ফেলবে, ওকে মেরে ওর প্রোটিনগুলোকে ছোট ছোট পেপটাইডের টুকরা বানাবে। এই যে দেখেন লাল লাল ডট যেগুলো দিয়েছি, এই যেগুলো হলো পেপটাইড। কার পেপটাইড? ব্যাকটেরিয়াল পেপটাইড। এখন অন্যদিকে এখন এত ঘটনা যে হচ্ছে, এই মাইক্রোফেজ তো বুঝতেছে আমার ভিতরে কিছু একটা হচ্ছে, ইতিমধ্যে তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এই ঘটনাগুলো কার মধ্যে হচ্ছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলছি আমি, ম্যাক্রোফেজ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হওয়া এমএসসি টু প্রোটিনটা
এখান থেকে বেরিয়ে আসবে, এসে কার কাছে আসবে, গলজি বডির কাছে। গলজি বডি ওই MSC2 কে একটা প্যাকেট করছে, দেখেন এই যে একটা প্যাকেট করে তাকে বের করে দিছে, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা এখন এসে এই ফ্যাগোলাইজোমের সাথে অ্যাটাচড হবে। অ্যাটাচড হয়ে দেখেন সে এখান থেকে একটা ভাইরাল পেপটাইডকে নিয়ে ফেলছে। দেখেন এই যে এতক্ষণ কিন্তু কোনো ভাইরাল পেপটাইড নাই, দেখেন এখানে এসে লাল ডট একটা নিয়ে ফেলছে, নিয়ে সে আলটিমেটলি চলে আসবে সেল সারফেসে। তাহলে এটাই হলো MSC2 পেপটাইড কমপ্লেক্স। MSC2 পেপটাইড কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ কি বললাম, একটা ব্যাকটেরিয়া আসবে, ফ্যাগোসাইটোসিস করবে, তাকে ছোট ছোট পেপটাইড বানাবে, তারপরে অন্যদিকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে MSC2 প্রোটিনটা গলগি বডিতে আসবে, ভেসিকল আকারে আসবে। এই ভেসিকলটা কিসের সাথে অ্যাটাচড হবে, এই ভেসিকলটা অ্যাটাচড হবে আমাদের ফ্যাগোলাইসোজোমের সাথে। সেখান থেকে একটা পেপটাইডকে নিয়ে এই MSC2 বাইন্ড হয়ে সেল সারফেসে চলে আসবে। এটা হলো MSC2 প্রেজেন্টেশন, ঠিক আছে। এখন আসলে ক্রস প্রেজেন্টেশন। ক্রস প্রেজেন্টেশনটা আমি একটু বলি, মনে রাখবেন যে ক্রস প্রেজেন্টেশন আমি বলছি ফার্স্ট টিউটোরিয়ালসে, একটা হলো ম্যাক্রোফেজ বসে থাকে ফ্যাগোসাইটোসিস করে, ডেনড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করে MSC প্রেজেন্টেশন করে লিম্ফ নোডে চলে যায়, লিম্ফ নোডে চলে যায়। আচ্ছা, আরেকটা হলো ডেনড্রাইটিক সেল ক্রস প্রেজেন্টেশন করতে পারে কিন্তু ম্যাক্রোফেজ করতে পারে না। তাহলে কি ক্রস প্রেজেন্টেশন, দেখেন এটা হলো একটা মনে করেন ম্যাক্রোফেজ, এটা হলো একটা মনে করেন ম্যাক্রোফেজ, এটা হলো একটা ম্যাক্রোফেজ, আর এটা হলো একটা ডেনড্রাইটিক সেল, এটা হলো একটা ডেনড্রাইটিক সেল। এখন নিয়ম অনুযায়ী আমরা একটু কি বলছি যে এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, মনে করেন এখানে একটা ব্যাকটেরিয়া, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন অথবা এক্সোজেনাস অ্যান্টিজেন হলে অথবা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া হলে ওদেরকে কি প্রেজেন্টেশন করে, MSC1 নাকি 2, MSC2, আর ইন্ট্রাসেলুলার হলে MSC1। তাহলে ম্যাক্রোফেজ একটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া পেলে MSC2 প্রেজেন্টেশন করবে। ডেনড্রাইটিক সেল হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাহলে ও যদি একটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া পায় বা এক্সোজেনাস অ্যান্টিজেন পায় তাহলে কি প্রেজেন্টেশন করবে, অবশ্যই সূত্র এটা MSC2। কিন্তু ডেনড্রাইটিক সেলের একটা স্পেশাল ফিচার, সে এক্সট্রা সেলুলার হলে MSC2ও করে, আবার MSC2কে চেঞ্জ করে MSC1 প্রেজেন্টেশনও করতে পারে। MSC কিভাবে করে সেটা আমি আমার ওই ডিটেলস ওই টিউটোরিয়ালসে বলেছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শুধু এটা মনে রাখেন আমাদের এত ডিটেলস দরকার নেই। MSC1 তাহলে দেখেন MSC2 করার কথা কিন্তু করতেছে MSC1, ক্রস করে ফেলছে, MSC2কে বাইপাস করে MSC1 করতেছে, এটাকে বলে ক্রস প্রেজেন্টেশন। তাহলে এই ক্রস প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি কার আছে, ডেনড্রাইটিক সেলের আছে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। এরপরে আসেন যে আমরা এখন তাহলে এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা কি পড়ছি এতক্ষণ, টি সেল ডেভেলপমেন্ট, পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, তারপর আমরা পড়ছি MSC প্রেজেন্টেশন, MSC1 কেমনে প্রেজেন্ট করে, MSC2 কেমনে প্রেজেন্ট করে, কখন MSC1 করবে, কখন MSC2 করবে, ঠিক আছে। টি সেল রিসেপ্টর স্ট্রাকচার পড়ে ফেলছি, আলফা চেইন, বিটা চেইন, ঠিক আছে। এই এখন আমরা দেখব যে কিভাবে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল টি সেলকে অ্যাক্টিভ করে। তাহলে আপনাদের আজকে একটু ডেনড্রাইটিক সেলের গল্প শুনেন। প্রথমে ডেনড্রাইটিক সেলটা কোথায় থাকে, টিস্যুতে থাকে। তো এই টিস্যুতে যখন কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকবে, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ সাথে সাথে এটা তো ব্যাকটেরিয়া, ওকে মারতে হবে, ওরা তখন তাকে ফ্যাগোসাইটোসিস করবে, ওকে ফ্যাগোসাইটোসিস করে মেরে ম্যাক্রোফেজটা MSC2 প্রেজেন্ট করে অপেক্ষা করবে, দেখি কখন টি সেল আসে। ডেনড্রাইটিক সেল বলবো এত সময় নেই অপেক্ষা করার, ডেনড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করলো, করে সে MSC2 MSC1 প্রেজেন্ট করে বললো আমাকে এখনই যেতে হবে, টি সেলকে তাড়াতাড়ি খবর দিতে হবে, ঠিক আছে। ও হচ্ছে ক্লাসের মনিটর, ও টিস্যু থেকে চলে গেল লিম্ফ নোডে, লিম্ফ নোডে গিয়ে টি সেলকে বললো ভাই ওই অমুক একটা জায়গাতে একটা ব্যাকটেরিয়া আসছে, ওখানে মারামারি হচ্ছে, আপনাকে লাগবে দ্রুত। টি সেল বলবো ওকে ভাই আমি তো একা আসবো না, আমি একটু বি সেলকে খবর দিই। তো ওখান থেকে ফলিকুলার হেল্পার টি সেল থেকে ফলিকুলার হেল্পার টি সেল তৈরি হবে, ফলিকুলার হেল্পার টি সেল লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে গিয়ে বি সেলকে বললো ভাই অমুক জায়গায় একটা সমস্যা হচ্ছে, আপনার তো হেল্প লাগবে। বি সেল বলবো ওকে আমি অ্যান্টিবডিকে পাঠাচ্ছি। আর অন্যদিকে নর্মাল টি সেল যেগুলা ওই হেল্পার টি সেল ওগুলা তখন চলে আসবে টিস্যুতে। তাহলে ডেনড্রাইটিক সেল টিস্যু থেকে লিম্ফ নোডে গিয়ে খবর দিল, লিম্ফ নোড থেকে টি সেল বি সেল প্রলিফারেশন হয়ে টি সেল আসতেছে একদিকে, অন্যদিকে বি সেল থেকে অ্যান্টিবডিটা আসতেছে, এসে ওরা এখানে মারামারি করবে। এই হলো ঘটনাটা। তাহলে দেখেন, তাহলে এই যে ডেনড্রাইটিক সেল লিম্ফ নোডে গিয়ে CD4 এবং CD8 টি সেলকে খবরটা দিচ্ছে, ওই খবরের পরে টি সেলটা ডিফারেন্সিয়েটেড হচ্ছে, প্রলিফারেশন হচ্ছে। তাহলে ডেনড্রাইটিক সেল এবং টি সেলের মধ্যে যোগাযোগটা কিভাবে হচ্ছে, এই যোগাযোগটা আমরা পড়বো। এটা হলো সেই যোগাযোগের একটা চিত্রটা। দেখেন
এই হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। খুবই মজা। ইমিউনিটি হলো একটা জগৎ, আলাদা একটা জগৎ। দেখেন তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কে হইতে পারে এটা বলেন তো? লিম্ফ নোডে গেছে, ম্যাক্রোফেজ হবে না ডেনড্রাইটিক সেল হবে? ডেনড্রাইটিক সেল হবে। ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি লিম্ফ নোডে যায়, ম্যাক্রোফেজ খুবই অল্প যায়। ওকে, তো ডেনড্রাইটিক সেল। এখন এই ডেনড্রাইটিক সেলে তাহলে আমরা কি বলছি? ডেনড্রাইটিক সেল একটা ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করে আসছে। এই যে দেখেন, এখন জাস্ট আপনারা ক্যাচ করবেন ইনশাল্লাহ। দেখেন তাহলে ডেনড্রাইটিক সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাহলে ওর MSC2 থাকবে প্রোটিন, MSC1ও থাকবে। আচ্ছা, তো MSC, এই যে এটা হলো, এই যে দেখতেছেন এটা হলো MSC2 প্রোটিন। আর এই যে দেখতেছেন এইখানে একটা অ্যান্টিজেন লাগায় রাখছে MSC2 এর সাথে, এটা হলো কার অ্যান্টিজেন? ওই যে ব্যাকটেরিয়া যেটাকে ফ্যাগোসাইটোসিস করছে ওইটার পেপটাইড, এটা হলো ওইটার পেপটাইড। আচ্ছা, তাহলে এটা হলো MSC2 পেপটাইড কমপ্লেক্স নিয়ে আসছে। এটা হলো কে? এটাই হলো টি সেল। এটা হলো কে? টি সেল। দেখেন এই যে টি সেল, আপনারা হেল্পার টি সেল বলিয়েন না, আপনারা বলবেন CD4 টি সেল। যেহেতু MSC2 আসতেছে তাহলে এটা হবে CD4 টি সেল। তো CD4 টি সেলের সাথে আসলো। CD4 টি সেলের গায়ে কি থাকে বলছি? যেহেতু একটা টি সেল রিসেপ্টর থাকে। এখন দেখেন এই টি সেল রিসেপ্টরটা দিয়ে সে এই MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে এই টি সেল রিসেপ্টরটা একটা বন্ডিং হবে, যোগাযোগ হবে। এটাকে বলি আমরা সিগন্যাল 1। সিগন্যাল 1 হলো। এখন দুইটা সিগন্যাল ছাড়া কখনো কাজ হয় না। সিগন্যাল 2টা কে দিবে? এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে দেখেন এই যে এই দাগটা, এটা হলো B7 প্রোটিন। এই যে দেখেন B7 প্রোটিন, এবং টি সেলে CD4 টি সেলে থাকে CD28 প্রোটিন। ঠিক আছে, এই CD28 এবং B7 প্রোটিনের মধ্যে আরেকটা সিগন্যালিং হবে, এটা হবে সিগন্যাল 2। যখন এই সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে তখন টি সেলটি অ্যাক্টিভেটেড হবে। এখন মজার কথা, এটা আমি অলরেডি আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। দেখেন আপনারা জাস্ট এখন এটা মিলাবেন। তাহলে আমি বলছি না টি সেল রিসেপ্টরের নিচে CD3 প্রোটিন লাগানো থাকে, চিত্রে দেখাইছি। CD3 প্রোটিনের সাথে ফসফোলাইপেজ C লাগানো থাকে। ফসফোলাইপেজটা ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়ায়। এই ইন্টারসেলুলার ইনক্রিজ ক্যালসিয়াম ক্যালসিনিউরিনকে অ্যাক্টিভ করে। ক্যালসিনিউরিনটা নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গিয়ে সে দুইটা জিনকে অ্যাক্টিভ করবে, যে একটা জিন ইন্টারলিউকিন 2 তৈরি করবে আর একটা ইন্টারলিউকিন 2 রিসেপ্টর তৈরি করবে। শেষ। তো ইন্টারলিউকিন 2 রিসেপ্টরটা দেখেন এই বেশি বেশি তৈরি হচ্ছে, রিসেপ্টর তৈরি হয়ে সেল সার্ফেসে এসে বসে থাকবে, এই যে ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। আবার ইন্টারলিউকিন 2ও তৈরি হচ্ছে অন্যদিকে, এই যে ইন্টারলিউকিন 2। এখন এটা হচ্ছে অটোক্রাইন ফ্যাশন। ওই ইন্টারলিউকিন 2 তৈরি করতেছে, ওই ইন্টারলিউকিন 2টা ওর উপরেই কাজ করতেছে, অটোক্রাইন ফ্যাশন। খুব ইন্টারেস্টিং। তো এই ইন্টারলিউকিন 2 যখন কাজ করবে তখন এটা হচ্ছে ইন্টারলিউকিন 2টা মনে রাখবেন গ্রোথ ফ্যাক্টর টি সেলের জন্য। তখন এই টি সেলটা মানে র্যাপিডলি একটা থেকে মাইটোসিস ডিভিশন হয়ে অনেকগুলো তৈরি করবে। এটাকে আমরা বলি ক্লোনাল প্রলিফারেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা একটু বুঝেন। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের ক্লোনাল প্রলিফারেশনটা হচ্ছে। এরপরে আমরা দেখি, এটা বলার আগে আমি একটু আপনাদের একটা হিন্টস দিয়ে রাখি, এটা আমরা ইনশাল্লাহ যখন ইন্ডিভিজুয়ালি পড়বো তখন। এখন আপনারা দেখেন আমরা কি বলছি, এটা যে CD4 প্রোটিন, তাই না? CD4 প্রোটিন। এখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা যদি দেখেন MSC2 কে না এনে MSC1 এর সাথে ভাইরাল পেপটাইডটা লাগাইতো, তাহলে CD4 প্রোটিনের সাথে যোগাযোগ করতো না CD8। কারণ কি? কারণ হচ্ছে MSC1 এর সাথে লাগানো পেপটাইডকে CD4 প্রোটিন চিনতে পারবে না। চিনতে পারবে কে? CD8। তাহলে CD8 থেকে কোথায়? CD8 টি সেলে। তখন CD8 টি সেলের সাথে যোগাযোগ হবে। হ্যাঁ, এখানে আমরা ব্যাকটেরিয়া দেখাচ্ছি তাই আমরা CD4 নিছি। খুবই ইজিলি চিন্তা করেন। এরপরে আরেকটা দেখেন এখানের মধ্যে। এখন তাহলে আমরা কি বলছি, যখন এই সিগন্যাল 1 সিগন্যাল 2 হবে CD4 টি সেলটা তখন পলিফারেশন হয়ে অনেকগুলো টি সেল তৈরি করবে। এখন এগুলো কি শুধু টি সেল তৈরি করতে থাকবে আন্দাজে, নাকি টি সেলের মধ্যে আবার হেল্পার টি সেল হবে, তারপরে হচ্ছে হেল্পার টি সেল 1 হবে, হেল্পার টি সেল 2 হবে, হেল্পার টি সেল 17 হবে, হ্যাঁ, তারপর হচ্ছে ফলিকুলার হেল্পার টি সেল হবে। কখন কোনটা তৈরি হবে এইটা হচ্ছে কে ডিটেক্ট করে দিবে? এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটাই বলে দিবে। একটু পেঁচানো লাগতে পারে আপনারা, বাট আপনারা একটু যদি খেয়াল করেন ইনশাল্লাহ পেঁচানো কিছু না। ঠিক আছে, দেখেন তাহলে এখন এই যে ডেনড্রাইটিক সেলটা একটা স্পেশাল ইন্টারলিউকিন রিলিজ করবে। কার উপরে রিলিজ করবে? টি সেলের উপরে। কোন টি সেল ছিল এটা? যেহেতু MSC2 এর সাথে রিয়াকশন করতেছে CD4 টি সেল। এখন এই ডেনড্রাইটিক সেলটা যদি CD4 টি সেলের উপরে ইন্টারলিউকিন
12 রিলিজ করে, এই যে ইন্টারলিউকিন 12 রিলিজ করে, তখন টি সেলটা বুঝবে ও আচ্ছা, তার মানে ডেনড্রাইটিক সেল আমাকে হেলপার টি সেল 1 তৈরি করতে বলতেছে। বুঝছেন? ইন্টারলিউকিন 12 দিয়ে এই বার্তাটা দিচ্ছে যে ভাই অমুক জায়গায় একটা ব্যাকটেরিয়া আসছে, আমার সব টি সেল লাগবে না, আমার হেলপার টি সেল 1 লাগবে। তো এই যে CD4 টি সেলটা ইন্টারলিউকিন 2 গ্রোথ ফ্যাক্টরের কারণে প্রলিফারেশন করতেছে, সে কোন ধরনের প্রলিফারেশন হয়ে কোন ধরনের টি সেল তৈরি করতেছে, এতগুলো এই যে ইয়েলো কালার যে দিলাম, এগুলো সব হলো হেলপার টি সেল 1 এবং হেলপার টি সেল 17। ব্যাকটেরিয়াল ইনফেকশন এই দুটো সেল তৈরি হয়, হেলপার টি সেল 1 এবং হেলপার টি সেল 17। আচ্ছা, তো হেলপার টি সেল 1 তৈরি হলো ইন্টারলিউকিন 2 এর কারণে, 17 কেমনে তৈরি হবে? 17 তৈরি হবে যে, মনে রাখবেন 17 তৈরি হওয়ার জন্য লাগে ইন্টারলিউকিন 1 6 23। তাহলে যখন ডেনড্রাইটিক সেল CD4 টি সেলের উপরে ইন্টারলিউকিন 1 6 23 রিলিজ করবে, এটা দিয়ে CD4 টি সেল বুঝবে ও আচ্ছা, ডেনড্রাইটিক সেল আমাকে হেলপার টি সেল 17 তৈরি করতে বলছে। তখন সে হেলপার টি সেল 17ও কিছু তৈরি করবে, আবার ইন্টারলিউকিন 12 আসতেছে, আবার তাহলে কিছু হেলপার টি সেল 1ও তৈরি করবে। তাহলে কোন হেলপার টি সেল লাগবে ওটা বলে দেয় কি? অ্যান্টিজেন। কি ফোন করে বলে নাকি মানে ব্লুটুথ শেয়ারিটিতে বলে? তার তো এগুলো নাই, তার আছে কি সাইটোকাইন, যোগাযোগ করার মাধ্যম, কেমিক্যাল মেসেঞ্জার। তখন সে এই ইন্টারলিউকিনগুলোর মাধ্যমে এই কথাটা বলে। আচ্ছা, এখন যদি যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা একটা হেলমিন্থকে নিয়ে আসে, একটা দেখা যায় অমুক জায়গায় একটা প্যারাসাইট আসছে, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা টি সেলকে বলবে ভাই অমুক জায়গায় একটা প্যারাসাইট আছে, আমার হেলপার টি সেল 2 লাগবে। তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এই CD4 টি সেলকে বলবে ভাই অমুক জায়গায় একটা প্যারাসাইট আসছে, যে সাপোজ স্ট্রঙ্গিলয়েড স্টারকুলারিস, আমার তো এখন হেলপার টি সেল 2 লাগবে। তাহলে এই সংকেতটা কিভাবে দিবে? তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল CD4 টি সেলকে কোন ইন্টারলিউকিনটা রিলিজ করবে? সেটা হলো ইন্টারলিউকিন 4। তাহলে দেখেন, যে ইন্টারলিউকিন দিবে ওই অনুযায়ী CD4 টি সেলটা হেলপার টি সেল তৈরি করে। খুব ইন্টারেস্টিং। তো আমরা এগুলো ইনশাল্লাহ ডিটেলস পড়ব সামনে। তাহলে আমরা ডেনড্রাইটিক সেল এবং হচ্ছে CD4 এবং CD8 টি সেলের মধ্যে সিগন্যালিংটা বুঝলাম, দ্যাট মিনস সিগন্যাল 1 এবং সিগন্যাল 2। এখন আমরা আসি যে টি সেল মেডিয়েটেড ইমিউনিটিতে। তাহলে আমরা আবার একটু ওভারভিউ করি। আমরা টি সেলকে প্রথমে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি CD4 টি সেল, আর কিছু হচ্ছে CD8 টি সেল। CD8 টি সেল যেগুলো বলি, ওই CD8 টি সেলটাই হলো সাইটোটক্সিক টি সেল, আর CD4 টি সেল থেকে তৈরি হয় ইফেক্টর টি সেল বা হেলপার টি সেল। এই হেলপার টি সেলটা আবার 3 ধরনের হয়, একটা হলো হেলপার টি সেল 1, হেলপার টি সেল 2, হেলপার টি সেল 17। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা হেলপার টি সেল আমরা বলি, সেটা হলো যে রেগুলেটরি হেলপার টি সেল। রেগুলেটরি হেলপার টি সেল এটা হচ্ছে ইনফ্লামেশনকে কমায়, হ্যাঁ, ইনহিবিটরি সিগন্যালিং এর মাধ্যমে। মনে করেন একটা মাইক্রো অর্গানিজম আসলো, এখন আমার সেখানে ইনফ্লামেটরি সিগন্যালস এর কারণে বিভিন্ন এই নিউট্রোফিল মনোসাইট আসলো, তারা ফ্যাগোসাইটিস করে মেরে ফেললো। এখন কন্টিনিউয়াস যদি ইনফ্লামেশনটা চলতে থাকে, তাহলে তো ওই ফ্রি রেডিক্যালস এর কারণে আমার হোস্ট সেল, নর্মাল সেলগুলো ডিস্ট্রয় হতে শুরু করবে। তাহলে সবকিছু একটা রেগুলেশন দরকার, সেটার জন্য আল্লাহ তাআলা এই রেগুলেটরি হেলপার টি সেলটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন মনে রাখবেন যে হেলপার টি সেল 1 এবং হচ্ছে হেলপার টি সেল 17, এই হেলপার টি সেল 1 এবং হচ্ছে হেলপার টি সেল 17, ওরা দুজন হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে আমাদের প্রোটেকশন দেয়। আর হচ্ছে যেটা হেলপার টি সেল 2, এই হেলপার টি সেল 2 হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে অ্যালার্জি অর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, এন্ড হচ্ছে যে হেলমিনথিক ইনফেকশন। এটা আপনারা জানেন, প্যারাসাইটিক ইনফেকশন যেটা, হ্যাঁ। তাহলে হেলমিনথিক অর প্যারাসাইটিক অ্যান্ড অ্যালার্জিক অর হাইপার সেন্সিটিভিটি, এই দুটো জিনিসের এগেনস্টে কে ইমিউনিটি ক্রিয়েট করে? হেলপার টি সেল 2। আর যেটা থাকে সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল হলো দুইটা সেল, ন্যাচারাল কিলার সেলের মতো। কি কি? ভাইরাস ইনফেক্টেড সেল এবং হচ্ছে ম্যালিগনেন্ট সেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে এই জিনিসটা আমি অলরেডি বলে ফেলেছি, আর দরকার নাই। মানে হচ্ছে যে আমরা বলেছি না যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল CD4 টি সেলের উপরে কোন ইন্টারলিউকিন রিলিজ করে, তার ভিত্তিতে CD4 টি সেলটা ডিফারেন্সিয়েটেড হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং হচ্ছে ইন্টারলিউকিন
23, দেখেন 1, 6 এবং 23, এই তিনটে ইন্টারলিউকিন যদি ডেনড্রাইটিক সেল রিলিজ করে, কার উপরে রিলিজ করছে? CD4 টি সেলের উপরে। তাহলে CD4 টি সেলটা প্রলিফারেশন হয়ে কোন ধরনের হেল্পার টি সেলে পরিণত হবে? হেল্পার টি সেল 17-এ। আর যদি ইন্টারলিউকিন 4 রিলিজ করে হেল্পার টি সেল 2-তে, আর ইন্টারলিউকিন 12 রিলিজ করলে হেল্পার টি সেল 1-এ পরিণত হবে। এগুলো আমরা বলেছি। আচ্ছা, এরপরে আমরা আসি যে হেল্পার টি সেল 1 মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে আমরা কি বলেছি মনে আছে? যে হেল্পার টি সেল 1 এবং হচ্ছে হেল্পার টি সেল 17, এই দুটো ব্যাকটেরিয়াল ইনফেকশনে এগেনস্টে আমাদেরকে ইমিউনিটি দেয়। তো দেখেন এই একটা চার্ট ইনশাল্লাহ সব ক্লিয়ার। ইনশাল্লাহ দেখেন যে এটা হলো একটা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার গায়ে থাকে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। আর আমাদের টিস্যুতে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন দুইটা সেল। কি কি? একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। এছাড়াও থাকে ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল। এগুলো অলওয়েজ প্রেজেন্ট থাকে এভরি টিস্যুতে। তো এই ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ কে আল্লাহ তাআলা একটা রিসেপ্টর দিয়ে রেখেছেন, যেটাকে আমরা বলেছি টল লাইক রিসেপ্টর। এই টল লাইক রিসেপ্টর দিয়ে তারা ব্যাকটেরিয়ার প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নকে চিনতে পারে। তখন চিনার পরে বুঝে যে ওকে তো ফ্যাগোসাইটোসিস করতে হবে, তখন ওরা এই ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস করার পরে ওকে মেরে ফেলবে এবং ওর ছোট ছোট পেপটাইডগুলোকে ওরা এমএসসি প্রোটিনের সাথে, ওদের নিজের এমএসসি প্রোটিনের সাথে বাইন্ড করে, তাহলে যেহেতু এটা কি এক্সট্রা সেলুলার অর্গানিজম, তাহলে কোন ধরনের এমএসসি প্রেজেন্ট করবে? MSC2 করবে। এই যে দেখেন ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল ওকে MSC2 প্রেজেন্ট করছে। দুজনেই হচ্ছে MSC2 প্রেজেন্ট করলো। এখন আমি বলেছি যে ম্যাক্রোফেজ টিস্যুতে বসে থাকবে এবং ডেনড্রাইটিক সেল দেখেন এফারেন্ট লিম্ফ্যাটিক দিয়ে সে চলে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডে। দেখেন লিম্ফ নোডে চলে যাচ্ছে। লিম্ফ নোডের কোন অঞ্চলে যাচ্ছে? একটা লিম্ফ নোডে দুটো অঞ্চল থাকে, একটা হলো প্যারাকর্টিক্যাল আর একটা হলো কি কর্টিক্যাল। এগুলো ডেনড্রাইটিক সেলটা যাবে প্রথমে প্যারাকর্টিক্যাল এরিয়াতে। এই প্যারাকর্টিক্যাল এরিয়াতে আছে দুই ধরনের টি সেল, একটা হচ্ছে CD4 টি সেল আর একটা হচ্ছে CD8 টি সেল। তো যেহেতু MSC2 নিয়ে আসছে ডেনড্রাইটিক সেলটা, তাহলে সে কার কাছে সিগন্যালিং করবে? MSC2 রুল অফ 8, তাহলে সে CD4 টি সেলের সাথে সিগন্যালিং করবে। CD4 টি সেলের সাথে সিগন্যালিং করবে। এখন এই CD4 টি সেলের কাছে ডেনড্রাইটিক সেলটা এসে এই যে ডেনড্রাইটিক সেলে থাকা MSC2 পেপটাইড কমপ্লেক্স আর CD4 টি সেলের TCR রিসেপ্টরের মধ্যে হবে সিগন্যাল 1, এবং ডেনড্রাইটিক সেলে থাকা B7 প্রোটিন এবং হচ্ছে CD4 টি সেলে থাকা CD28 প্রোটিনের মধ্যে হবে সিগন্যাল 2। একটু আগে যেটা বললাম আমরা আলটিমেটলি। এবং একই সাথে ডেনড্রাইটিক সেল ইন্টারলিউকিন 12 রিলিজ করে, কার উপরে রিলিজ করে? CD4 টি সেলের উপরে। ওকে বলবে যে তুমি প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়ে তুমি হেল্পার টি সেল 1-এ পরিণত হও। এই যে দেখেন তখন এই CD4 টি সেলটা এই যে র্যাপিড মাইটোটিক সেল ডিভিশন করে অনেকগুলো হেল্পার টি সেল 1 তৈরি করেছে। অন্যদিকে একই সাথে এই ডেনড্রাইটিক সেলটা CD4 টি সেলের উপরে ইন্টারলিউকিন, দেখেন ইন্টারলিউকিন 1, 6, 23 রিলিজ করবে। তাহলে এই তিনটা রিলিজ করার কারণে কিছু CD4 টি সেল হেল্পার টি সেল 7-এ তৈরি হবে। তাহলে কিছু CD4 টি সেল হেল্পার টি সেল 1-এ পরিণত হবে ডিউ টু ইন্টারলিউকিন 12, এন্ড কিছু CD4 টি সেল হেল্পার টি সেল 17-এ পরিণত হবে ডিউ টু ইন্টারলিউকিন 1, 6 এন্ড 23। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়টা হলো। তাহলে আমার লিম্ফ নোড এখন দুই টাইপসের হেল্পার টি সেল পেলাম, একটা হচ্ছে হেল্পার টি সেল 1 আর একটা হচ্ছে হেল্পার টি সেল 17। এই দুটো হেল্পার টি সেল লিম্ফ নোড থেকে বেরোবে। বের হওয়ার রাস্তা কি? এক্সিট ইফারেন লিম্ফ্যাটিক্স। ইফারেন লিম্ফ্যাটিক্সের মাধ্যমে ওরা বের হবে। বডির সব লিম্ফ্যাটিক্স গুলো মিলে কি হয়? থোরাসিক ডাক্ট। কোথায় ড্রেন করে? সেটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান এন্ড জুগুলার ভেনের জাংশনে। ঠিক আছে, তো ওরা ওখানে এসে যখন ড্রেন করবে, আলটিমেটলি এই থোরাসিক ডাক্টের মাধ্যমে এই হেল্পার টি সেল 1 এবং 17 কোথায় চলে আসছে? সিস্টেমিক সার্কুলেশনে। সিস্টেমিক সার্কুলেশন থেকে ওরা যাচ্ছে যাওয়ার সময় দেখবে কিরে এই জায়গা থেকে ক্যামোকাইন আসতেছে, তখন বুঝবো আচ্ছা এই জায়গায় তাহলে ইনফ্লামেশন হচ্ছে। তখন ওরা ওখান থেকে ডায়াবেটিসিস করে কোথায় চলে ঢুকে যাবে? ওই ইনফ্লেম টিস্যুতে। এটা আমি ইনশাল্লাহ আমার ইনফ্লামেশনে ক্লিয়ার করবো ইনশাল্লাহ ডিটেলস। তাহলে ওখানে চলে যাওয়ার পরে তো ওরা ওখানে কি করবে? রিয়াকশন করবে। এখন দেখেন এই যে ইফারেন লিম্ফ্যাটিক্সের মাধ্যমে আলটিমেটলি হেল্পার টি সেল 1ও চলে আসছে টিস্যুতে। এই জায়গাটা হলো টিস্যু, এই জায়গাটা হলো টিস্যু, মানে হলো ইনফ্লামেটেড টিস্যু। ঠিক আছে, আচ্ছা, এখানে চলে আসলো হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 দুজনে চলে আসছে। দেখেন আমি একটা একটা করে দেখিয়েছি জটিলতাটা এড়ানোর জন্য। আচ্ছা, তো হেল্পার টি সেল 1 কি রিলিজ করে? আমি আমার ফার্স্ট টিউটোরিয়ালসে বলেছি
হেল্পার টি সেল 1 রিলিজ করে মেইনলি দুটো, মনে রাখবেন, একটা হচ্ছে ইন্টারফেরন গামা আর একটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। ইন্টারফেরন গামা কি করে? ইন্টারফেরন গামা দেখেন, এই ইন্টারফেরন গামা টিস্যুতে এসে এই যে দেখেন হেল্পার টি সেল 1 থেকে রিলিজ হচ্ছে ইন্টারফেরন গামা, কার উপর রিলিজ হচ্ছে? ম্যাক্রোফেজের উপরে, এটা হবে যে এই যে ম্যাক্রোফেজের উপরে, এটা হচ্ছে ম্যাক্রোফেজের উপরে রিলিজ হচ্ছে। তো এই ইন্টারফেরন গামা ম্যাক্রোফেজকে বুস্ট আপ করবে। ওকে বললো যে ভাই তুমি বেশি বেশি ফ্যাগোসোম তৈরি করো, বেশি বেশি ফ্যাগোলাইসোসোম তৈরি করো, বেশি বেশি নাইট্রিক অক্সাইড তৈরি করো, বেশি বেশি ফ্রি রেডিক্যালস তৈরি করো, আর যদি নাই পারো তাহলে তুমি অ্যাপোপ্টোসিস করে নিজে মরে যাও, যাতে তোমার ভিতরে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে। আর হেল্পার টি সেল 17 কি করে? ও রিলিজ করে ইন্টারলিউকিন 17 এবং ইন্টারলিউকিন 22। এই দুটোর কাজ কি? ইন্টারলিউকিন 17 এর কাজ কি দেখেন, এখানে আমরা লিখে দিয়েছি। ইন্টারলিউকিন 17 কি করবে? ও ম্যাক্রোফেজকে বলবে, ম্যাক্রোফেজ তুমি বেশি বেশি ইন্টারলিউকিন 1, 6, TNF রিলিজ করো। তাহলে কি হবে? এই তিনটা হচ্ছে ইনফ্লেম টিস্যুর আশেপাশে ব্লাড ভেসেলসের ভ্যাসোডাইলেশন করবে, বেশি বেশি ব্লাড আসবে, বেশি বেশি নিউট্রোফিল মনোসাইট আসবে, এবং একই সাথে ওরা ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে। এন্ডোথেলিয়াল, এই একটা এন্ডোথেলিয়াল সেল, এই একটা এন্ডোথেলিয়াল সেল, ওদের মাঝখানে গ্যাপটা বাড়াই দিবে। ফলে দ্রুত নিউট্রোফিল এবং মনোসাইটগুলো ডায়াবেটিসিস করে করে টিস্যুতে চলে আসে এবং জীবাণুকে মাইট দিতে পারবে এক্স্যাক্টলি একই ম্যানারে। এবং আরেকটা কাজ যেটা করবে, ওরা এই ইন্টারলিউকিন 17টা নিউট্রোফিলকে অ্যাক্টিভ করবে, ফলে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করার তার ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে যে দেখেন আরেকটা যেটা বলছি, দুইটা ইন্টারলিউকিন 17 এবং ইন্টারলিউকিন 22 কার থেকে আসে? হেল্পার টি সেল 17 থেকে আসে। তাই ইন্টারলিউকিন 22 এর কাজ কি? ও কি করবে? ওই আশেপাশের যে এপিথেলিয়াল সেল আছে ওদেরকে বললো তোমরা বেশি বেশি ডিফেন্সিন তৈরি করো, যাতে নতুন জীবাণু ঢুকতে না পারে, মানে রাস্তাটা বন্ধ করে দিতে হবে। এবং হচ্ছে এপিথেলিয়াল সেলের মাঝখানে, মনে করেন এই একটা এপিথেলিয়াল সেল, এই একটা এপিথেলিয়াল সেল, ঠিক আছে, এই দুটো এপিথেলিয়াল সেলের মাঝখানে কি তৈরি করতে হবে? আমার টাইট জাংশন তৈরি করে দিতে হবে, যাতে সেল দিয়ে তো ঢুকতে পারবে না, আবার ইন্টারসেলুলার পাথওয়েতে ঢুকতে পারবে না। তাহলে এইভাবে ওরা রুট অফ এন্ট্রিটা ব্লক করে দেয়। খুব ইন্টারেস্টিং। তাহলে এটা ছিল আমাদের হেল্পার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটি, এবং একই সাথে আমরা হেল্পার টি সেল 17 মেডিয়েটেডটাও বলে ফেলেছি। দুটোই কার এগেনস্টে কাজ করে? মেইনলি ব্যাকটেরিয়ার এগেনস্টে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ হেল্পার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটিটা এবং হেল্পার টি সেল 17 মেডিয়েটেড ইমিউনিটিটা বুঝতে পারলাম। এখন আসেন আমরা দেখি যে হেল্পার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি। তো আমি বলেছি যে হেল্পার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি কখন হয়? দুটো ক্ষেত্রে হয়। একটা হচ্ছে কি, মানে অ্যালার্জিক রেসপন্স, অ্যান্ড হচ্ছে কি, আর হচ্ছে হেলমিনথিক ইনফেকশন আর প্যারাসাইটিক ইনফেস্টেশনস। ওকে, আচ্ছা এখন দেখেন, ধরে নেন এই যে দেখেন, মনে করেন এটা ছিল একটা অ্যালার্জেন, এটা হলো একটা অ্যালার্জেন, এবং এটা হলো একটা মাইগ্রেটরি লার্ভা। সাপোজ এটা হচ্ছে যে লার্ভা অফ স্ট্রিঙ্গুলয়েড স্টারকুলারিস। তো এখন এটাও, এবং এখানে যে আপনারা লাইনিং এপিথেলিয়াম দেখতে পাচ্ছেন, সেটা হলো যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম, দ্যাট মিনস সিউডোস্ট্র্যাটিফাইড সিরিয়েটেড কলামনার এপিথেলিয়াল। ওকে, আচ্ছা এখন এখানের মধ্যে এই একটা এপিথেলিয়ামের কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে মিউকোজা, ল্যামিনা প্রোপ্রায়া থাকে। প্রথম হচ্ছে মিউকোজা, তার নিচে থাকে বেসমেন্ট মেমব্রেন, তার নিচে থাকে ল্যামিনা প্রোপ্রায়া। ওকে, তো এই ল্যামিনা প্রোপ্রায়ার মধ্যে আমাদের আছে এখানে ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ। তো এই ডেনড্রাইটিক সেলের ডেনড্রাইটস গুলো আমাদের যে এই যে লাইনিং এপিথেলিয়াম আছে, এই ইন্টার এপিথেলিয়াল স্পেস দিয়ে স্প্রেড করা থাকে। দেখেন এই যে ইন্টার এপিথেলিয়াল স্পেস দিয়ে ও স্প্রেড করে, মানে এক্সপোজ করা থাকে লুমেন বরাবর। তো যখনই কোনো অ্যালার্জেন আসে কিংবা কোনো মাইগ্রেটরি লার্ভাকে সে পায়, তখন ওকে ফ্যাগোসাইটোসিস করে সে অ্যান্টিজেন প্রেজেন্ট করে ফেলে। এখন দেখেন অ্যালার্জেনটা কিন্তু সবার ক্ষেত্রে, যেমন আমি ডাস্টে গেলে আমার কিন্তু কি হচ্ছে না, মানে অ্যাজমা হচ্ছে না, সেটা আমার জেনেটিকলি নাই। এখন মানে আমার ডেনড্রাইটিক সেল তাকে প্রেজেন্ট করছে না, বা প্রেজেন্ট করলে আমার টি সেল ওই অ্যালার্জেনের এগেনস্টে অ্যাক্টিভ হচ্ছে না, ফলে আমার ইনফ্লামেশন হচ্ছে না। এখন যাদের ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে। যাই হোক, তো মনে করেন এখন যেটা হবে যে এই যে ডেনড্রাইটিক সেলটা ওই অ্যালার্জেন অথবা হচ্ছে লার্ভাটাকে মানে এনগালফ করার পরে তাকে এমএসসি প্রেজেন্ট করবে। তাহলে কোন ধরনের প্রেজেন্ট করবে? যেহেতু কি এক্সট্রা সেলুলার অর্গানিজম, ফলো হচ্ছে দেখেন MSC2 প্রেজেন্ট করলো, পেপটাইড কমপ্লেক্স, এবং ম্যাক্রোফেজ একইভাবে তাকে এনগালফ করে MSC2 প্রেজেন্ট করে বসে থাকবে। ডেনড্রাইটিক সেল একরকম আগের মতো কথা,
তারপর এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে সে চলে যাবে সারাউন্ডিংস লিম্ফ নোড, দেন প্রিন্স কি ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোড। লিম্ফ নোডের কোন এরিয়াতে যাবে? সেটা হচ্ছে যে আমাদের প্যারাকর্টিক্যাল এরিয়াতে যাবে। প্যারাকর্টিক্যাল এরিয়াতে কোন সেল বসে আছে? CD4 টি সেল আছে এবং CD8 টি সেল আছে। যেহেতু এটা MHC2 প্রেজেন্ট করেছে, সে কার কাছে গিয়ে খবর দিবে? এই CD4 টি সেলের কাছে, রুল অফ 8। তো CD4 টি সেলের কাছে সে যখন যাবে, তখন CD4 টি সেলের সাথে একইভাবে সিগন্যাল 1 সিগন্যাল 2 হবে, এবং দেখেন এই ক্ষেত্রে যেহেতু অ্যালার্জিক রিয়াকশন করতে হবে তাকে, তাই ডেনড্রাইটিক সেল CD4 টি সেলকে মেসেজ পাঠাবে। কি দিয়ে মেসেজ পাঠাবে? ইন্টারলিউকিন 4 দিয়ে। তখন এখন একদিকে সিগন্যাল 1 সিগন্যাল 2 হলো, ফলে CD4 টি সেলটা প্রলিফারেট করার জন্য প্রিপেয়ার্ড, এবং এই মুহূর্তে ডেনড্রাইটিক সেলটা বলছে তুমি প্রলিফারেশন হয়ে হেল্পার টি সেল 2 তে ডিফারেন্সিয়েট হও। ডিফারেন্সিয়েট মানে কি? ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ধরেন আমি এখন হচ্ছে একরকম, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একটু চেঞ্জ হয়ে যাব, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমি মোস্টলি একই আছি, জাস্ট আমার মানে রূপটা চেঞ্জ হয়ে গিয়েছে, জাস্ট সেটাই। তাহলে এখন যেটা হবে, এই যে বিষয়গুলো দেখেন, তাহলে এই CD4 টি সেলটা এখন প্রলিফারেশন হয়ে, দেখেন অনেকগুলো প্রলিফারেশন হয়ে অনেকগুলো সেল তৈরি করলো। এই যে ক্লোনাল প্রলিফারেশন, এগুলো সব হবে কি ধরনের সেল? হেল্পার টি সেল 2 মেডিয়েট, মানে হেল্পার টি সেল 2। আচ্ছা, অন্যদিকে মনে রাখবেন যে MHC1 প্রেজেন্ট করুক, MHC2 করুক, যাই করুক, যদি CD4 টি সেল অ্যাক্টিভেটেড হয়, CD4 এর কিছু পপুলেশন ফলিকুলার হেল্পার টি সেল তৈরি করে। দেখেন এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল। বুঝতে পারছি? মানে হচ্ছে ডেনড্রাইটিক সেল এবং CD4 টি সেলের মধ্যে সিগন্যালিং হলেই কিছু সংখ্যক ফলিকুলার হেল্পার টি সেল তৈরি হয়। এই ফলিকুলার হেল্পার টি সেল ফলিকলে যাবে। কার ফলিকলে যাবে? লিম্ফয়েড ফলিকলে যাবে। লিম্ফয়েড ফলিকলে কে থাকে? লিম্ফয়েড ফলিকল হলো লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে। তাহলে কে থাকবে? বি সেল থাকবে। এই ফলিকুলার হেল্পার টি সেলটা এই কর্টিক্যাল এরিয়াতে যাবে, গিয়ে সেখানে সে বি সেলকে অ্যাক্টিভ করবে। তো বি সেল থেকে তৈরি হবে তখন কি তৈরি হবে? প্লাজমা সেল। দেখেন প্লাজমা সেল। এখন এই যে ফলিকুলার হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভ করছে, এবং বি সেল তারপরে সংখ্যা বৃদ্ধি করে এবং ডিফারেন্সিয়েট হয়ে, মানে শেপ চেঞ্জ করে প্লাজমা সেল হয়ে যাচ্ছে। এখন এই প্লাজমা সেলটা কোনটা তৈরি করবে? ইমিউনোগ্লোবুলিন জি তৈরি করবে, না ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করবে, না ইমিউনোগ্লোবুলিন এ তৈরি করবে? সেটা কে ডিসাইড করবে? সেটা করবে ফলিকুলার হেল্পার টি সেল। ফলিকুলার হেল্পার টি সেল দেখেন এখানে, আপনারা এখানে একটু আমি জুম করি, যে ফলিকুলার হেল্পার টি সেল দেখেন ইন্টারলিউকিন 21 রিলিজ করছে এবং ইন্টারলিউকিন 4 রিলিজ করছে। এই ইন্টারলিউকিন 21টা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে। গ্রোথ ফ্যাক্টর জাস্ট বি সেলকে সংখ্যা বৃদ্ধি করার জন্য, ওই যে ইন্টারলিউকিন 2 এর মতো। আর ইন্টারলিউকিন 4টা হচ্ছে বলে দেয় বি সেল তুমি প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন হয়ে এমন প্লাজমা সেলে তৈরি হবে যাতে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়। ইন্টারেস্টিং বিষয়। আর যদি এই ফলিকুলার হেল্পার টি সেলটা এখানে এই বি সেলটার উপরে ইন্টারফেরন গামা রিলিজ করতো, তখন কিন্তু এই বি সেলটা এমন প্লাজমা সেল তৈরি করতো যেটা ইমিউনোগ্লোবুলিন জি তৈরি করে। তাই এখানে যেহেতু ফলিকুলার হেল্পার টি সেলকে তো ডেনড্রাইটিক সেল বলে দিছে যে ওখানে একটা কি আছে, অ্যালার্জিক সাবস্টেন্স অর প্যারাসাইটস আছে, সেই হিসেবে ফলিকুলার হেল্পার টি সেল বি সেলকে এসে কি বলবে? ইন্টারলিউকিন 4 রিলিজ করে বলবে যে ইমিউনোগ্লোবুলিন ই বানাও। তখন সেই ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করার প্লাজমা সেল তৈরি করবে। এই প্লাজমা সেলটা তখন বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করছে। এই ইমিউনোগ্লোবুলিন ই দেখেন সার্কুলেশনের মাধ্যমে, এই যে সার্কুলেশনের মাধ্যমে সে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসছে। অন্যদিকে এখানে যে হেল্পার টি সেল 2 তৈরি হয়েছে, তারা ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসছে। তাহলে দেখেন এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে আমার কি চলে আসছে? এই যে এটা হলো হেল্পার টি সেল 2 চলে আসছে, সে হেল্পার টি সেল 2, এবং এইদিকে কি চলে আসছে? আমার অনেক অ্যান্টিবডি চলে আসছে, ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি চলে আসছে। তো হেল্পার টি সেল 2 কি রিলিজ করে? ইন্টারলিউকিন বলেছি আমরা, এই যে দেখেন ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 9, ইন্টারলিউকিন 13 এগুলো রিলিজ করে। তাহলে এগুলোর অনুযায়ী কাজ করবে। ইন্টারলিউকিন 5 কি করবে এখানে? তাহলে হেল্পার টি সেল 2 থেকে রিলিজ হওয়া ইন্টারলিউকিন 5 এই জায়গাতে ইওসিনোফিলকে ডেকে নিয়ে আসবে, বেশি বেশি ইওসিনোফিল চলে আসবে। দেখেন এই যে ইওসিনোফিল চলে আসছে ইন্টারলিউকিন 5 এর ডাকে। এবার ইওসিনোফিল এখানে এসে সে যখন এখানে আসবে, ইতিমধ্যে আবার এখানে অলরেডি কি চলে আসছে? ইমিউনোগ্লোবুলিন ই চলে আসছে। তো এই ইমিউনোগ্লোবুলিন ইটা ইওসিনোফিলের গায়ে অ্যাটাচড হবে। দেখেন এই যে অ্যাটাচড হচ্ছে, এটাকে কি বলি? সেন্সিটাইজেশন। একইভাবে এখানে মাস্ট সেল ছিল না, এই মাস্ট সেলেও ইমিউনোগ্লোবুলিন ই গুলো অ্যাটাচড হবে, এটাকে বলি কি? মাস্ট সেল সেন্সিটাইজেশন। তো পরবর্তীতে যখন একই অ্যালার্জেন আবার আসবে,
ওই অ্যালার্জেনটা এখন তো আমার মাস্ট সেল এবং ইওসিনোফিল এতদিন কি ছিল না, মানে ইমিউনোগ্লোবিন ই লাগানো ছিল না, এখন ইমিউনোগ্লোবিন ই লাগানো আছে। এই হচ্ছে মনে করেন আমার মাস্ট সেলটা, তার উপরে ইমিউনোগ্লোবিন ই গুলো লাগানো। ফলে যদি একটা একই অ্যালার্জেন আবার আসে, সাথে সাথে মাস্ট সেলটা র্যাপিড গ্র্যানিউলেশন করবে, হিস্টামিন রিলিজ করবে খুব বেশি বেশি। ফলে হিস্টামিন কি করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, কি করে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়, সিক্রেশন বাড়ায়। একইভাবে ইওসিনোফিল থেকে কি হয়, মেজর বেসিক প্রোটিন বের হয়। এই যে দেখেন মেজর বেসিক প্রোটিন, এই মেজর বেসিক প্রোটিন এখানে যে এপিথেলিয়াল সেলগুলো আছে ওদের উপর কাজ করবে, এবং একই সাথে এখানে যে প্যারাসাইটটা আছে লার্ভা, ওর উপরেও কাজ করবে মেজর বেসিক প্রোটিন, এবং ওদেরকে ডিস্ট্রয় করবে, সাথে আমার ভালো সেলগুলোকে নষ্ট করে দিবে। তো মেজর বেসিক প্রোটিন, তারপর হচ্ছে ইওসিনোফিল থেকে আরেকটা এনজাইম আসে পারঅক্সিডেজ, অক্সিডেশন করে সেল মেমব্রেনকে, ফলে জীবাণুকেও মারতেছে, আবার নর্মাল রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়ামকে ডিস্ট্রয় করতেছে। আর যেখানে সেল ইনজুরি সেখানে ইনফ্লামেশন, এটা আমরা ইনশাল্লাহ ইনফ্লামেশন বলবো, ইনফ্লামেশন হবে। তাহলে ইনফ্লামেশন হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, আর মিউকাস সিক্রেশন বেড়ে যাচ্ছে। কিভাবে, এই যে দেখেন এখানে ইন্টারলিউকিন 4, 5, 9 এর কাজ কি জানেন? 9, এই ইন্টারলিউকিন 9 এর কাজ হচ্ছে সে মাস্ট সেলকে অ্যাক্টিভ করে, ফলে মাস্ট সেল বেশি বেশি ডিগ্রানুলেশন করে, হিস্টামিন রিলিজ হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে, ফলে এখানে মিউকোজাল এডিমা হবে। আলটিমেটলি আপনার এটা যদি রেসপিরেটরির লুমেন হয়, সে আলটিমেটলি এখানে কনস্ট্রিকশন করতেছে, এই লাইনিংটা ফুলে যাচ্ছে, ফলে ন্যারো হয়ে যাবে লুমেনটা। ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে এই যে ইন্টারলিউকিন 13, এই ইন্টারলিউকিন 13 কি কাজ? এই ইন্টারলিউকিন 13 যেটা করে মিউকাস সিক্রেশন বাড়াইয়ে দেয়, ফলে আলটিমেটলি আমার লুমেনটা দেখতে কেমন হয়ে যাবে? দেখেন এই লুমেনটা দেখতে হয়ে যাবে এরকম, এখানে মিউকাস সিক্রেশন হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, দেখেন লুমেনটা আলটিমেটলি খুবই ন্যারো হয়ে গেছে, এই যে ন্যারো। ফলে আমার কি হচ্ছে, অ্যালার্জিক অ্যাজমা, মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর কি হচ্ছে। ঠিক আছে, এটা হলো যে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি আমরা আপনাকে বললাম। ওকে, আচ্ছা, এখানে ওই আমি কাজগুলো যেগুলো বললাম মুখে, ইন্টারলিউকিন 4, 5, 9, 13 সেই কাজগুলো লেখা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বি সেল অ্যাক্টিভেশন আমরা গত টিউটোরিয়ালসে বলেছি, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা সাইটোটক্সিক, আমাদের তাহলে হেলপার টি সেল 1, 17 শেষ হলো, আলহামদুলিল্লাহ। হেলপার টি সেল 2 শেষ হলো। এখন আমরা ইনশাল্লাহ দেখব সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো আমি বলেছি যে সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কেমন, কোন সময় হয়? ভাইরাস ইনফেকশন করলে অথবা ম্যালিগনেন্সি হলে, আল্লাহ মাফ করুক। ওকে, আচ্ছা, তো এই মনে করেন একটা হেপাটাইটিস বি ভাইরাস আপনার লিভার সেল, দ্যাট মিনস হেপাটোসাইটকে অ্যাটাক করলো। ঠিক আছে, এই একটা হেপাটাইটিস বি ভাইরাস আপনার লিভারে ঢুকে গেল, তো লিভারে সে তার ডিএনএটাকে পাঠিয়ে দিবে। এই ডিএনএ ঢুকলো, ডিএনএটা তখন কি তৈরি করবে? প্রোটিন। দেখেন এই যে প্রোটিন তৈরি করছে। তো এই যে আমরা জাস্ট ওই যে আপনি মনে করেন একটা ডিএনএ ঢুকছে, আমি এমএসসি প্রেজেন্টেশনে বলেছিলাম, তাহলে ওই প্রোটিনটা তারপরে প্রোটিওসোম ভেঙে ফেলবে, ওই প্রোটিওসোম ভেঙে ওইটাকে কোথায় পাঠিয়ে দিবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকবে ওই ভাইরাল পেপটাইডটা, ওই পেপটাইডটা তারপরে এমএসসি 1 এর সাথে বাইন্ড হবে, যেহেতু হেপাটোসাইট কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, জাস্ট নিউক্লিয়েটেড সেল। ফলে সে তখন ওই এমএসসি 1 এর সাথে ভাইরাল পেপটাইডটাকে বাইন্ড করে সেল সারফেসে নিয়ে বসে থাকবে, কখন সাইটোটক্সিক টি সেল আসবে তার অপেক্ষায় থাকবে। তাহলে এই যে দেখেন এমএসসি, এই যে এমএসসি 1 পেপটাইড কমপ্লেক্স বসে আছে। আচ্ছা, ইতোমধ্যে লিভারের যে স্পেস আছে ওইখানে কি থাকে? ম্যাক্রোফেজ হিসেবে কাফার সেল, সাথে থাকে কি? ডেনড্রাইটিক সেল। ম্যাক্রোফেজও তো আর অপেক্ষা করবো না, ম্যাক্রোফেজও তাকে এনগালফ করে এমএসসি 2 প্রেজেন্ট করে বসে থাকবে, আর হেপাটোসাইট এমএসসি 1 প্রেজেন্ট করে বসে থাকবে। এবং তার সাথে সাথে ডেনড্রাইটিক সেলও কি করবে? সবসময় ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে এমএসসি প্রেজেন্ট করবেই। এই যে দেখেন ডেনড্রাইটিক সেল, এই ভাইরাসটাকে সে ফ্যাগোসাইটোসিস করবে, তারপরে ফ্যাগোসাইটোসিস অ্যাকচুয়ালি ভাইরাসটাকে সে ফ্যাগোসাইটোসিস করতে পারে, আর যেহেতু ভাইরাস ওই কারণে তাকে এমএসসি 1 প্রেজেন্ট করবে, এমএসসি 1। অথবা হচ্ছে ভাইরাসটা ডেনড্রাইটিক সেলের উপরে বসে তার ডিএনএটা পুশ করে ইন্ট্রোডিউস করে দিবে, মানে ভাইরাল ডিএনএটা, তখন সে আলটিমেটলি ভাইরাসকে ডেনড্রাইটিক সেলটা এমএসসি 1 প্রেজেন্ট করবে, কারণ আমরা বলেছি ভাইরাসের ক্ষেত্রে এমএসসি 1 প্রেজেন্টেশন হয়, হ্যাঁ, এবং অ্যান্ড্রোজেনাস অ্যান্টিজেনের ক্ষেত্রে। তো এই ডেনড্রাইটিক সেলটা তারপরে এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে লিভারের আশেপাশে যে হেপাটিক লিম্ফ নোডগুলো আছে ওই লিম্ফ নোডে চলে যাবে। দেখেন
এই যে লিম্ফ নোডে চলে গেল। লিম্ফ নোডে কোথায় যায় ডেনড্রাইটিক সেল? প্যারাকর্টিক্যাল এরিয়াতে যায়। প্যারাকর্টিক্যাল এরিয়াতে কে আছে? CD4 টি সেল এবং CD8 টি সেল আছে। আচ্ছা, এখন আমরা আপনাকে বলেছি যে ডেনড্রাইটিক সেল কি করতে পারে? ক্রস প্রেজেন্টেশন, মানে সে যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে MHC1 প্রেজেন্টেশনও করতে পারে, MHC2 প্রেজেন্টেশনও করতে পারে। তো এই যে ভাইরাসের ক্ষেত্রে একটা ভাইরাসকে যখন ডেনড্রাইটিক সেল পায় তখন সে MHC1 প্রেজেন্টেশনও করে, MHC2ও করে। আর এর আগে যখন দেখিয়েছি ব্যাকটেরিয়াকে পেলে ইউজুয়ালি শুধু MHC2 প্রেজেন্টেশন করে, কিন্তু ভাইরাসকে পেলে দুটোই করে, এটা মনে রাখেন। ল্যাঞ্জে এভাবেই আছে। তাহলে দেখেন MHC, এই যে দেখেন যেদিকে সে MHC2 প্রেজেন্ট করেছে সেটা দিয়ে সে কি করবে? CD4 টি সেলের সাথে সিগন্যালিং করবে। তখন CD4 টি সেল থেকে তৈরি হবে কি? ফলিকুলার হেল্পার টি সেল। এই ফলিকুলার হেল্পার টি সেলটা যাবে কোথায়? লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে। কর্টিক্যাল এরিয়াতে গিয়ে সে বি সেল, এটা হচ্ছে বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেল তৈরি করবে, এবং ওই প্লাজমা বি সেলকে অ্যাক্টিভেট করার সময় সে ইন্টারফেরন গামা রিলিজ করবে। দেখেন বলেছি। তাহলে এই প্লাজমা সেলটা কি রিলিজ করবে? ইমিউনোগ্লোবুলিন জি, ইন্টারফেরন গামা তৈরি করলে। আর অন্যদিকে এই ডেনড্রাইটিক সেলটা MHC2 পেপটাইড কমপ্লেক্সের মাধ্যমে, MHC2 দিয়ে CD4 কে অ্যাক্টিভ করে ফলিকুলার হেল্পার টি সেল, সেখান থেকে বি সেল, সেখান থেকে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি। আর MHC1 দিয়ে CD8 টি সেলকে অ্যাক্টিভেট করবে, সেখান থেকে তৈরি হবে কি? সাইটোটক্সিক টি সেল। এই সাইটোটক্সিক টি সেলটা তখন ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে, দেখেন ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সে, আমরা একটু ছোট করি, এই যে দেখেন সাইটোটক্সিক টি সেল সেগুলো ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে কোথায় চলে আসছে? এই যে হ্যাপাটোসাইটের কাছে চলে আসছে। এখন সাইটোটক্সিক টি সেল এখানে এসে দেখবে কিরে, এই হ্যাপাটোসাইটগুলো দেখি MHC আর ভাইরাল পেপটাইড নিয়ে আমার অপেক্ষায় আছে। তাহলে সাথে সাথে তখন এই সাইটোটক্সিক টি সেলটা হ্যাপাটোসাইটের কাছে যাবে, গিয়ে সিগন্যালিং হবে। সিগন্যালিং ছাড়া কোনো কাজ হবে না, আগে তোকে ধরতে হবে, তারপরে মারবো আমি। তাহলে প্রথমে এই যে দেখেন এটা হলো সাইটোটক্সিক টি সেল, এই গ্রিন কালারটা। এই সাইটোটক্সিক টি সেল, যেহেতু টি সেল, তাতে টি সেল রিসেপ্টর আছে। এই টি সেল রিসেপ্টর দিয়ে সে হ্যাপাটোসাইটের উপরে থাকা MHC1 পেপটাইড কমপ্লেক্সের সাথে একটা সিগন্যালিং করবে এখানে, এবং হচ্ছে সাইটোটক্সিক টি সেলের ফাস্ট লাইগেন্ড থাকে। আর ভাইরাস ইনফেক্টেড হ্যাপাটোসাইটে FAS তৈরি হয়। এই ফাস্ট লাইগেন্ডের মধ্যে আরেকটা সিগন্যালিং হবে। যখন এই সিগন্যালিং দুটো হবে, তখন সাইটোটক্সিক টি সেল এই হ্যাপাটোসাইটের উপরে দুইটা জিনিস রিলিজ করবে। একটা হচ্ছে পারফোরিন রিলিজ করবে, সেল মেমব্রেনটা ফুটো করে দিবে, ফলে হ্যাপাটোসাইটটা ডিস্ট্রয় হয়ে যাবে, ভাইরাসও ডিস্ট্রয় হয়ে যাবে। আর হচ্ছে গ্র্যানজাইম, এই গ্র্যানজাইমটা ওই পোর দিয়ে হ্যাপাটোসাইটের ভিতরে ইন্ট্রোডিউস করাবে, তখন হ্যাপাটোসাইটটা অ্যাপোপ্টোটিক পাথওয়েতে চলে যাবে, মানে সে নিজে মরে যাবে, যাতে ওর ভিতরে ভাইরাসটা গ্রো করতে না পারে। কারণ কি, একটা ভাইরাস একটা হ্যাপাটোসাইটে ঢুকবে, হাজার কপি তৈরি করবে, ওই হ্যাপাটোসাইটকে রাপচার করে বেরিয়ে যাবে, তার পাশেরটাকে অ্যাটাক করবে। এভাবেই তো কাজটা করে। তা আমরা যদি হ্যাপাটোসাইটটাকে মেরে ফেলতে পারি, ভাইরাসটাও সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। তো এটাই হলো মজার বিষয়। তাহলে দেখেন আমার হ্যাপাটোসাইটকে আসলে মারতেছে কে? ভাইরাস নাকি সাইটোটক্সিক টি সেল? সাইটোটক্সিক টি সেল। তার মানে হ্যাপাটাইটিস আসলে কে করে? আমার ইমিউন সিস্টেমে করে, ভাইরাস করে না। উপকার করতে গিয়ে সে আবার আমার হ্যাপাটাইটিস করে ফেলছে। ঠিক আছে, এটা ছিল যে আমাদের সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। তার মানে ভাইরাস ইনফেকশন করলে সেখানে একদিকে CD4 টি সেলকে অ্যাক্টিভ করে, আলটিমেটলি ফলিকুলার হেল্পার টি সেল, তারপরে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি তৈরি করার জন্য সে CD4 টি সেলকে খবর পাঠায়। আর মেইনলি ভাইরাস ইনফেক্টেডের ক্ষেত্রে CD8 টি সেলটা অ্যাক্টিভেট হয়, এবং সেখান থেকে সাইটোটক্সিক টি সেল সে তারপর ইফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসে। ঠিক আছে, এই ছিল আমাদের সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আমরা এরপরে অ্যান্টিবডি, MHC প্রোটিন, হাইপার সেন্সিটিভিটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ। আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।